তাহলে এর 3x ধরলাম, এর 4x ধরলাম, 3x বাই 4x করে দিলাম। তাহলে 5 বছর করে বয়স পেরিয়ে গেল, 5 বছর করে বয়স +5 +5। ভাই ছিঁড়ে দিয়েছে, 1 মিনিট ধরো। ধরো, অঙ্কগুলো লেখা আছে। তাহলে কত হলো? 5 বছর পর +5 করে দিলাম আমি, +5 করে দিলাম। এবারে এটা যেহেতু 3/4 করেছিলাম এটাকে, তাহলে 5 বছর পরে কত বয়স হলো? 4/5, তাই তো? বর্তমানে 3x 4x ধরলাম, +5 5 বছর করে দিলাম, সমান কত করলাম? 4/5। এই যে 5 বছর পরে বয়সের অনুপাতটা যেটা হবে, দিয়ে কি করবো? আমি কোনাকুনি গুণ করব। কি করব? কোনাকুনি গুণ করব। 5×3 = 15x যুক্ত 5×5 = 25 সমান 4×4 = 16x যুক্ত 5×4 = 20। এটা দাঁড়ালো 20। এবারে এক্স গুলো একদিকে নেবো আর সংখ্যাগুলো একদিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হচ্ছে? 16x ওদিকে রইলো, এখানে 20টা দিকে নিয়ে চলে এলাম। 25 - 20 সমান কত? আর 16x - 15x, অতএব x সমান কত বেরোলো? 5। 5, x সমান 5। তাহলে এবার বর্তমানে কার বয়সটা জানতে চাইছে? বিজয়ের বয়সটা বর্তমানে জানতে চেয়েছে। তাহলে বিজয়ের বয়সটা বর্তমানে কি করে বার করাবো? দেখো বিজয় কত ধরেছিলাম বয়স? 4x। 4x, তাহলে এটা মানে কি 4 × x, তাই তো? তাহলে x এর মান কত আছে? 5। তাহলে 4 × 5 সমান কত বছর? 20 বছর। বিজয়ের তাহলে বর্তমান বয়স কত বছর? 20 বছর। ক্লিয়ার সবাইকার? অঙ্কটা ক্লিয়ার তো? একদম। এবার শোনো, শুধু চেঞ্জ হবে, অনুপাতটা চেঞ্জ হবে আর তোমার বয়সটা চেঞ্জ হবে, মানে কত বছর পরে ওটা চেঞ্জ হবে। আমি ধরো নিজে নিজে বেলে রাখ। কোনখানটা বুঝতে পারো না অঙ্কটা তুমি? সবাই কি পাওনি দেখতে অঙ্ক, না সবাই পেয়েছো? আচ্ছা, অঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে সব খাতা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই আমি রেকর্ড করে রাখছি, ওই এখানে পরে রেকর্ডিং ক্লাসে পেয়ে যাবে, যার যেটা প্রবলেম হচ্ছে দেখে নেবে। তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে বলো? রবি, বলো। হুম, আচ্ছা। রবির মায়ের কত বলেছে বয়সের অনুপাতটা? 3:11, এবং তাদের বয়সের পার্থক্য 24 বছর, তাই তো? আর কি দিয়েছে? 3 বছর বয়স, 3 বছর পরে কি হবে, তাই তো? এটা বার করতে হবে। তার মানে 3 বছর পরে বার করতে হলে আমাকে সবার প্রথমে বর্তমান বয়সটা জানতে হবে, তার সঙ্গে 3 যোগ করলেই তো 3 বছর পরে বেড়ে গেল। কারণ তোমার বয়স আজকে যা আছে 3 বছর পরে শুধু 3 যোগ হবে, তাই তো? এবার রবি আর রবির মায়ের বয়সের অনুপাত কত দিচ্ছে? 3:11। তাহলে রবির বয়স কত ধরলাম? 3x, আর রবির মায়ের বয়স 11x। ক্লিয়ার? এবারে কি বলেছে? তাদের বয়সের পার্থক্য বলেছে 24 বছর, তাই তো? তাহলে এ দুটোর পার্থক্যই তো 24 বছর, তাই তো? তাহলে কি 11x - 3x সমান কত বছর? 24। অতএব 8x সমান কত? 24 বছর। অতএব x সমান কত? 24/8 সমান 3 বছর। তাহলে দুজনের বয়সের পার্থক্য কত হলো? সরি, দুজনের বয়সের পার্থক্য থেকে এক্সট্রা মান বার করলাম, কত বছর হলো? 3 বছর। তাহলে রবির বর্তমান বয়স কত? 3x, মানে কত? 3 × 3 সমান কত বছর? 9 বছর। আর রবির মায়ের বর্তমান বয়স কত? 11x। তাহলে 11 × x এর মান 3 সমান কত বছর? 33 বছর। এবারে বলেছে 3 বছর পরে বয়স কত, বয়স অনুপাত কত হবে। তা 3 বছর বয়সে, 3 বছর পরে বয়স কত হবে? 9 + 3 = 12 বছর রবির বয়স।
রবির বয়স কত হলো? 12 বছর। আর রবির মায়ের বয়স কত হবে? 36 বছর। রবির মায়ের বয়স। এবার দুটোর মধ্যে কি করবো? অনুপাত করতে হবে। অনুপাত খুঁজে দেখো ভালো করে, দেখো কাটাকাটি হবে। 12 3 36, তাই তো? তাহলে কত আনসার হবে? 1:3। অর্থাৎ 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 3 বছর পর বয়সের অনুপাত সমান কত হলো? 1:3। কিছুই নেই, দেখো এটা এই দুটোতে 3x 11x ধরে নিলাম। তাদের পার্থক্য মানে বিয়োগফল দিয়েছিল বয়সের 24 বছর। 3 থেকে 11 থেকে 3 বিয়োগ দিলে 8 বেরোলো, 8 সমান 24। অতএব এক সমান কত? 3 বছর। তাহলে এক্স এর মান 3 বছর পেয়ে গেলাম। সেই থেকে রবির বছর 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 হয়ে গেল 3 3 9 বছর, আর রবির মায়ের বছর হয়ে গেল 33 বছর। এবার 3 বছর পর রবির বয়স হয়ে যাবে 12 বছর, আর রবির মায়ের বয়স হয়ে যাবে 33 আর 3 36 বছর। যে দুটো অনুপাত করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি? এরপরে 4 নাম্বার কোশ্চেনটা আছে। 4 নাম্বার কোশ্চেনটা বলো কেউ। এই অঙ্কগুলো দেখলে ভয় পেয়ে যায় লোক। বলো অঙ্কগুলো। হুম, 12 কোশ্চেন মার্ক, তারপর $9:15। এই অঙ্কগুলোতে হচ্ছে একটু কত? 9:15 আছে, 9:15। ঠিক আছে, তাহলে 12:2 জিজ্ঞাসা কোশ্চেন মার্ক, 9:15। এরকম অঙ্ক হলে এখানে এক্সও থাকতে পারে, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে। এই জিজ্ঞাসা চিহ্ন বা এক্স এর মানটা আমাকে বার করাতে হয়। তখন কি করব? 12/x বা জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নটা আমি এখানে এক্স লিখলাম, ঠিক আছে। আর এই যে এটা মানে প্রথমে বলেছিলাম আমি প্রথমে বলেছিলাম 3:4 কে আমি 3/4 লিখতে পারি, তাই তো? তাহলে এটা সেটা লিখলাম। এবার দেখো এই যে এই যে এটা মানে হচ্ছে ইকুয়াল, তাহলে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। আবার 9:15, তাহলে এটা কি করে লিখবো? 9/15। এবার কি করবো? কোনাকুনি গুণ। 9x সমান কত? 12 × 15, তাই তো? আমি এখন আর গুণটা করছি না, এ দেখো একবার করে দিচ্ছি আগে। x সমান কি হবে? 12 × 15/9, তাই তো? 3 4 12, 3 3 9, 3 5 15। তাহলে x এর মান হলো কত? 20। কত অ্যান্সার হলো আমার? 20। ক্লিয়ার? এই অঙ্কগুলো কিছুই নেই। এটা দেওয়া থাকলেও একই নিয়ম হবে, এটা যদি এক্স দেওয়া থাকে তাও একই নিয়ম হবে, তখন এখানে এক্সট্রা হয়ে যেত। বুঝতে পারছো তো? মানে এরকম করে লিখতে হবে, দেখো 1 2 3 4, এখানে হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এসবের যেমন ইচ্ছা করলে লিখে নেবে, তাই তো? অসুবিধা হবে না আশা করি। পরেরটা অঙ্কটা কি বলেছে বলো। হুম 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 লসাগু সমান 20 20 28, সংখ্যা দুটির যোগফল কত? এটা কেউ পেরেছো? সাজ্জাদ? হ্যাঁ, কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাই তো? তাহলে আমি কি বললাম? একটি সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x। এবারে কি বলছে? লসাগু আর গসাগুর গুণফল হচ্ছে 20:28, 2028। তাহলে আমরা কি জানি? লসাগু আর গসাগুর গুণফল সমান সংখ্যা দুটির গুণফল, জানি তো? এ সূত্রটা আমরা সবাই জানি তো, লিখেছি। গসাগু ইন্টু লসাগু সমান দুটি সংখ্যার গুণফল। গুণফল আমি এটা আগে লিখে, দুটি সংখ্যা গুণফল মানে কি? দুটি সংখ্যা 3x ইন্টু 4x সমান লসাগু কসাগু গুণফলটা আমার করে দেওয়া আছে। কত দেওয়া আছে? 20 28। এটা এলো সূত্র, চলে এলো তো এটা। তাহলে 4 3 কত? 12x আর x এ গুণ হচ্ছে x²। 12x² সমান কত হলো? 20 28। অতএব x² সমান করে হলো 20 28/12। এবার কাটাকাটি করে দেখো কত যাচ্ছে, দেখো
চার দিয়ে প্রথমে দেখছি, দেখি 4 5 20, 4 7 28, 4 3 12, 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 3 6 18, 3 9 27। তাহলে কি হলো, এক্স স্কোয়ারের মান কত বেরোলো? 169। এক্স সমান কি হবে, রুট ওভার 169, মানে কত, 13। রুট ওভার 169 মানে কি, এটা কার স্কোয়ার সেটা বার করতে হবে, তাই তো? কত অ্যান্সার বেরো, 13। তাহলে এক্স এর মান কত বেরোলাম, 13। আমার কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে, ক্যান্সারটা কি বলেছে বলো, কি এটা বার করাতে বলেছে? সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটি কি আছে, 3x আর একটা 4x, দুটো যোগ করে দিলাম, কত হলো, 7x, তাই তো? 7x। এবার x এর মান কত বেরিয়েছে আমার, 13। 7 গুণিত 13, 13 7 কত, 91 অ্যান্সার। ক্লিয়ার? কার কোথায় প্রবলেম আছে বলো মুখে। কার কোথায় প্রবলেম আছে বলো। কার কোনটায় প্রবলেম আছে একটু বলো। ক্লিয়ার হয়েছে? হুম, ঠিক আছে। 6 নাম্বারটা বলো। 6 নাম্বারটা বলো। উম, দাঁড়াও দাঁড়া, আস্তে আস্তে। মুকেশ আর সুয়েশের বয়সের অনুপাত, আচ্ছা 2:3। হুম, 12 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে, 11:15, তাই তো? 11:15। তাহলে সুরেশের, এটা কেউ বলবে, কেউ একটু অঙ্কটা বলে দাও, আমি তারপরে করে দেখাচ্ছি। কি কে বুঝতে পেরেছো বলো। এই টাইপের একটা অঙ্ক করেছিলাম এইমাত্র। উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুকেশের বয়স কত ধরবো, 2x ধরবো। আর সুরেশের বয়স কত ধরবো, 3x। তাহলে এই দুটোকে আমরা কিভাবে লিখবো, 2x/3x, তাই তো? কত বছর পরে বলেছে, 12 বছর পর। তাহলে কি করবো, যুক্ত 12, যুক্ত 12, অনুপাত কত হবে, 11:15, তাই তো? 11/15। এবারে এটা কি করবো, কোনাকুনি আমি গুণ করব। 15 দুগুণে 30x, যুক্ত 12 × 15, সমান এদিকে 11×3=33x, যুক্ত 11 × 12। ঠিক আছে? তাহলে আগে বলো তো, 11 × 12 গুণটা ওর মুখে করো সঙ্গে সঙ্গে, কত হবে? 12 কি করবে, 1 2 বসে যাবে, আর লাস্টে 2 আর 1 3, 132। তাহলে কত হলো, এটা 33x যুক্ত 132। আর এটা 30x যুক্ত 15 দুগুণে 30 শূন্য 18 হলো 3, 15 15 3 18, 180। তাহলে এটা চেঞ্জ করে দেবো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, মানে উল্টা যাবে। তাহলে 33x বিযুক্ত কথা এদিক করে দেবে, এটা ঘুরে দিচ্ছি আমি একবারে, তুমি যেটা বলছো সেটাও হবে, আমি ঘুরে দিচ্ছি। 30x সমান কত, 180 বিযুক্ত 132, তাই তো? তাহলে কত হলো, 3x রইলো, সমান 132 হাতে 140, 48। অতএব x সমান 48/3। তাহলে 3 1 3, 16 3 48, 16 অ্যান্সার হলো। 16 হচ্ছে কিসের অ্যান্সার হলো, এক্স এর অ্যান্সার হলো। তাহলে কি বলেছে, সুরেশের বর্তমান বয়স কত, সুরেশের বর্তমান বয়স কত, 3x। 3x, এক্স এর মান কত পেয়েছি আমরা, 16। তাহলে কত হবে, 3 × 16, তাহলে কত, 48 বছর। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবাইকে, ক্লিয়ার? এরপর আছে আমার 7 নাম্বারটা, তাই তো? বলো সাজাদ, বলো যদি লিখে দিত।
ধনাত্মক মানে পজিটিভ, ঠিক আছে, মানে মাইনাস নয়, পজিটিভ সংখ্যার অনুপাত কত? 3:4। তাদের বর্গের যোগফল 625। হুম, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দুটি সংখ্যা হচ্ছে কি ধরলাম আমি, 3:4, সংখ্যা দুটির বর্গের যোগফল 625। বর্গ মানে কি, একটি সংখ্যা ধরলাম 3x আর একটা সংখ্যা হলো 4x, এই সংখ্যাগুলির বর্গ কত? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত? তাহলে একটা সংখ্যা হচ্ছে 9x আর একটা সংখ্যা হচ্ছে কত? 16x। অর্থাৎ কি এগুলি তাদের বর্গ, সংখ্যাগুলি এটা, সংখ্যা হচ্ছে এটাই তাদের বর্গ। এবার কি বলেছে, তাদের বর্গের যোগফল 625, মানে কি 9x প্লাস 16x সমান হচ্ছে 625, সরি এক্স স্কোয়ার, সরি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 25x² সমান কত হচ্ছে? 625। x² সমান কত? 625/25, 25 25 তো 625, তাহলে x² সমান 25 বেরোলো। অতএব x সমান কি, √25, মানে কত? 5। x এর মান কত পেয়ে গেলাম? 5। এবারে কোশ্চেন আমার কি অ্যান্সার খুঁজেছে কি, তাহলে সংখ্যা দুটির যোগফল, সবাই পাচ্ছ না, পাও না গো? আচ্ছা, তোমার নেটে তাহলে প্রবলেম আছে কোনো? হুম, আচ্ছা, তুমি হয়তো অন্য কারো একটা টাচ করে দিচ্ছ, ওই জন্য ওটা অডিও হিসাবে চলে আসছে, অন্য কারো নামে টাচ করে দিচ্ছ, তুমি অন্য কারো নামে টাচ করছো, ওই জন্য তার অডিওটা চলে আসছে, ঠিক আছে। সংখ্যা দুটি যোগফল কত? একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x, সমান কত? 7x, আর x এর মান কত বেরিয়েছে? 5, সমান কত? 7 × 5 সমান 35 বছর, 35, সরি 35। এ হচ্ছে, এবার যদি তার বিয়োগফল বলতো তখন 3 - 4 সমান 1, 5ই অ্যান্সার হতো। আমি ছোট ছোট করে ক্লাসগুলো নিয়ে দেখছি একসাথে কেমন ক্লাস হচ্ছে, ঠিক আছে, তারপরে বড় করে ক্লাস করতে হবে, বুঝিয়ে দিচ্ছি। কোনটা? এই অঙ্কটা তো? কোন অঙ্কটা? সংখ্যা দুটি কি কি বলেছে? সংখ্যা দুটি অনুপাত বলেছে 3:4, মানে একটি সংখ্যা 3x, একটা সংখ্যা হচ্ছে 4x। এবার সংখ্যাগুলির বর্গ মানে কি, স্কোয়ার, তার 3x² কত হলো? 9x², আর 4x² কি হচ্ছে 16x²। এবার অঙ্কে আমার কোশ্চেনে দেওয়া আছে যে সংখ্যা দুটির বর্গের যোগফল 625, অর্থাৎ সংখ্যা দুটির বর্গ পেয়ে গেলাম 9x² আর 16x², তার যোগফল হচ্ছে 625। এখানটা আমি এক্সট্রা মানটা পেয়ে গেলাম 5। এবার হচ্ছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে 3x আর 4x হচ্ছে 7x, আর x এর মান 5 সমান 35, 35 আনসার, ক্লিয়ার? এবারে কালকে আবার জেনারেল নলেজে ক্লাস হবে, ঠিক আছে, মানে কালকে, কালকে এরকম কালকে 7টার সময়, তবে আজকে একটু আমার ইলেকট্রিকের প্রবলেম ছিল, ওই জন্য হয়নি ক্লাসটা নেওয়া। কালকে 7টা থেকে, তো 7টা থেকে স্টার্ট হবে। কালকে রিজনিং করাবো আর জেনারেল নলেজ করাবো, ঠিক আছে। প্রত্যেকদিন এই 7 8 10টা করে অঙ্ক, ওই 7 8 10টা করে রিজনিং, আর কিছু জেনারেল নলেজ, মানে প্রত্যেক 3 দিন হবে, ঠিক আছে। মানে একদিন ধরো 10টা অঙ্ক হলো, আজকে যেমন 7টা অঙ্ক করলাম, পরের দিন ধরো তোমার জেনারেল নলেজ করালাম, তারপরের দিন আবার করাবো ধরো রিজনিং কিছুগুলো, এরকম 3টে ডেট দিয়ে দেবো। রবিবারে তোমার হবে জেনারেল নলেজের ক্লাস, তবু কালকে একবার করে দেবো এক্সট্রা আমি। রবিবারে জেনারেল নলেজের ক্লাস হবে। আর আজকে কি বার? আজকে বুধবারে হচ্ছে অঙ্কের ক্লাস হবে। আর কি বলো, বুধবারে অঙ্ক হবে, আর একটা ডেট আমি বলে দেবো, গ্রুপে বলে দেবো বা পার্সোনাল মেসেজ করে সবাইকে বলে দেবো। এমনি অ্যাপসটা ঠিক আছে তো, মোটামুটি 1 ঘন্টা করে ক্লাস নেওয়া যাবে তো? না, ওই তুফানে বলেছে, তুফানের কাছে বোর্ডটা আছে, ওই বোর্ডটা চলে এলে আরো সুবিধা হবে, ঠিক আছে। বোর্ডটার জন্য ওয়েট করে আছি আপাতত। এই 7টা অঙ্ক যে বুঝতে পেরেছো আশা করি, না বুঝতে পারলে বলবে। আর পরে এটা তুমি রেকর্ডিং পেয়ে যাবে, তোমরা তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ওইখানে, ওই অ্যাপসটাতে এই ক্লাসটা ঢুকলে রেকর্ডিং পেয়ে যাবে, যে প্রবলেম হচ্ছে তুমি করবে।
স্ক্রিনশট তুলেছে, এমনি গোটা রেকর্ডিংটাও তুমি পেয়ে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ, ওই তুমি কিছুক্ষণ পরে পেয়ে যাবে, 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং পেয়ে যাবে ওই অ্যাপসটাতে। ঠিক আছে, এটা ভালো করে অঙ্ক বঙ্ক এই টাইপের অঙ্কগুলো করবে, এর বাইরে কিন্তু অঙ্ক কোন অঙ্কটা? আচ্ছা আচ্ছা, বলছে এ বি সি এর অনুপাত 2:3:5, তাই তো? যদি এ কে 15%, বি কে 10% আর সি কে 20% বাড়ানো হয়, তাহলে তাদের অনুপাত কত হবে? মানে বেতনের বাড়ানো তো কত হবে? তাহলে যদি এ যদি আগে 100 ছিল, 15% বাড়ার পরে 115 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এর মান আগে ছিল 2, তাহলে 2 × 115/100। তিন যেহেতু 10% বাড়ানো হয়, তাহলে 3 × 110/100। আর সি যদি 20% বাড়ানো হয়, তাই এটা হচ্ছে কি হচ্ছে 5 × 120/100। যেহেতু তিনটাতে যেহেতু কমন অনুপাতে, যেটা তিনটায় কমন সেটা বাদ চলে যায়, 100 বাদ চলে গেল। এবার এটা গুণ করলাম, 115 × 230 330 ছশো। এবার দেখো তিনটাতে একটা করে জিরো কমন কেটে দিলাম, তাহলে কত অ্যান্সার হইলো? 23:33:60। অঙ্ক কিন্তু এর বাইরে পড়বে না। ঠিক আছে, বয়সের অঙ্কগুলো ঠিক আছে, তো আমি কিছু দেখি যদি পারি তো আজকের মধ্যে আমি পাঠিয়ে দেবো কিছু অঙ্ক করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এতদূর থাক, বলো। হ্যাঁ, 18 জুলাই পিলি হবে তো। কেন, তুমি এই শুনলে নাকি? 18 জুলাই পিলি হবে, 18 জুলাইতেই পিলি হবে। কোনো যে যা বলছে বলুক, কোনো অসুবিধা নেই। পড়ে যাও। কি? তুমি শোনো, এখনো অবধি পরীক্ষা, ঠিক আছে, তুমি পরীক্ষা কবে হবে না হবে না তার জন্য তুমি যদি পড়া বন্ধ করো, তো সেটা তো হলে হবে না, না? হ্যাঁ আরে পরীক্ষা হোক না হোক, তোমাকে তো 18 জুলাই তো ধরতে হবে না, বাই চান্স যদি হয়ে যায় তখন তো ফেসে যাবে। একদম 18 জুলাই হবে, তোমার টার্গেট করে রাখো। আর যদি টাইম পাও তোমাদের ভালো, আরো এক্সট্রা হয়ে যাবে। আর আমি কিছুদিনের মধ্যে ম্যাথ শেষ করে দেবো, এই 10টা করে প্রত্যেকদিন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজ এমনি দেখে নিল। বলো। হয়ে যাবে, দাঁড়াও, চাপের কিছু নাই, এখনো 1 মাস সময়, প্রচুর সময়। 1 মাসের মধ্যে যদি আমি 21টা, সপ্তাহে 3টা করে হলেও যদি যদি 4টা 6টা সপ্তাহ, 7টা সপ্তাহ আছে, মানে 21টা ক্লাস যদি পাই, আরামসে হয়ে যাবে। নিজে ঘরে পড়ো, জেনারেল নলেজ নিজে পড়ো। আরো এক্সট্রা করে পড়ো, আমি যেগুলো দিয়েছি সেগুলো এক্সট্রা করে পড়ো। আরো তোমাদের লাস্ট কোশ্চেন আমি কতদূর দিয়েছিলাম গো? নদ নদী অব্দি, পর্বত, জেনারেল নলেজে কোশ্চেন। হুম। আচ্ছা, তোমাদের ভিটামিনটা দিতে হবে এবারে, ঠিক আছে? ভিটামিন, এবারে কিছু কিছু দিয়ে দেবো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ভিটামিন টিটামিন এসব টাইপের তোমাদেরকে দিয়ে দেবো। দিয়ে করতে হবে। ঘরে প্র্যাকটিস করছো সময় না করনি? ঘরে প্র্যাকটিস হচ্ছে না, হয়নি? ঘরে যদি প্র্যাকটিস না হয় কিন্তু ফেসে যাবে, বারবার বলছি। আর ইয়েগুলো মনে আছে যে কি বলে ওই তোমার চোখে প্রত্যেকদিন আবার চোখ বুলোবে, মানে প্রত্যেকটা দেশ আর তাদের কি বলে, প্রত্যেকটা দেশ তাদের। হুম। ক্যাপিটাল, কারেন্সি আর জাতীয় উদ্যান। তোমাদের কিছু বলে দিচ্ছি, একটু শুনবে, শুনতে পাচ্ছ আমার কথা? ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, তোমাদের কিছু জেনারেল নলেজে কিছু কোশ্চেন বলে দিচ্ছি আমি, এগুলো মাথায় মাথায় রাখবে, ঠিক আছে? দরকার পড়লে খাতায় নোট ডাউন করো, এখনই আমি বলছি, ঠিক আছে? সে বিভিন্ন রকম অর্গানাইজেশন হয় না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কাল আওয়াজ আসছে, একটু সাউন্ড একটু মিউট করো, যার আওয়াজ আসছে। হ্যাঁ, কতগুলো তোমার অর্গানাইজেশন হয় না, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড WHO, হু, এগুলো সদর দপ্তর সব খুঁজে না, কোথায় এদের হেডকোয়ার্টার কোথায় আছে। সেসব হেডকোয়ার্টারের জন্য কি করবে, এত তো মনে রাখা সম্ভব নয়। আমি কিছু ট্রিক বলছি, সেগুলো লিখে রাখো খাতাতে, ঠিক আছে? লিখে রাখো, যেসব অর্গানাইজেশনের নাম, যেসব অর্গানাইজেশনের নাম, পম্পা তোমার সাউন্ড আসছে প্রচন্ড, একটু মাইকটা অফ করো। অর্গানাইজেশনের নাম,
একটু তোমার মাইকটা অফ করো। লেখা হয়েছে অর্গানাইজেশনের নাম সাজাদ। অর্গানাইজেশন নাম ওয়ার্ল্ড দিয়ে শুরু হলে, ওয়ার্ল্ড, WRLD, ওয়ার্ল্ড দিয়ে শুরু হলে ওয়ার্ল্ডের ব্যাকে লিখবে বিশ্ব। ওয়ার্ল্ড দিয়ে শুরু হলে এবং অর্গানাইজ দিয়ে শেষ হলে, অর্গানাইজেশন দিয়ে শেষ হলে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হলে। হয়েছে? কি বললাম বলো একবার। বা ইন্টারন্যাশনাল, বা ইন্টারন্যাশনাল ব্যাকেট হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাকেটে আন্তর্জাতিক দিয়ে শুরু হলে আর অর্গানাইজেশন দিয়ে শেষ হলে। হয়েছে? সেসব সংস্থার, সেসব সংস্থার হেডকোয়ার্টার বা সদর দপ্তর, হেডকোয়ার্টার বা সদর দপ্তর উম, জেনেভাতে হবে বা জেনিভাতে হবে। হ্যাঁ, জেনিভা বা জেনেভাতে হবে। বর্গজয়িকা দন্তনস্যে ভয়াকার, জেনেভাতে হবে। জিনিসটা বুঝতে পারলে? যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায় আছে? বিশ্ব দিয়ে আরম্ভ, অর্গানাইজেশন বাংলা হচ্ছে সংস্থা, সংস্থা দিয়ে শেষ। বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড দিয়ে আরম্ভ, অর্গানাইজেশন শেষ, সদর দপ্তর কোথায় হবে? জেনেভা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রমিক সংস্থা কোথায় আছে? জেনেভা। ইন্টারন্যাশনাল দিয়ে আরম্ভ আর অর্গানাইজেশন দিয়ে শেষ, মানে জেনেভাতে হবে। যে- যেমন কিছু উদাহরণ লেখো। WTO, ওয়ার্ল্ড ট্রেড, ওয়ার্ল্ড, ফুল ফর্ম গুলো নিজেরা বার করে লিখবে। WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। কোথায়? বিশ্ব আরম্ভ, সংস্থাতে শেষ, মানে জেনেভাতে। যেমন WTO, কমা দাও, WMO, আর একটা লেখো ILO, ওই এগুলো সব সদর দপ্তর হচ্ছে জেনেভা। ক্লিয়ার এটা সবাইকার? হুম। এরপরে লেখা রাখো ভিয়েনা। ভিয়েনা, ভিয়েনা কার রাজধানী? কি গো, ভিয়েনা কার রাজধানী? ভিয়েনা, ভরশ্রী অন্তস্থ একার দন্ত নায়কার। বলো। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ওহ সত্যি। আর মুদ্রার নাম কি? ইউরো। তো শোনো, কোন কোন অর্গানাইজেশনে বা কোন কোন সংস্থার সদর দপ্তর বা হেডকোয়ার্টার ভিয়েনা হবে, কি করে বুঝবো? ভিয়েনা লিখেছো তো? একটা ড্যাশ দাও, লেখো পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, কমা অ্যাটমিক। হ্যাঁ, অ্যাটমিক। হয়েছে? আর একটা লেখো ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। এই যে মানে যেসব সংস্থাতে এই যে এই ওয়ার্ডগুলো থাকবে, পেট্রোলিয়াম, অ্যাটমিক বা ইন্ডাস্ট্রিয়াল, সেসব সংস্থার হেডকোয়ার্টার কোথায় হবে? ভিয়েনাতে। যেমন একটা উদাহরণ লেখো, OPEC, ওপেক, ওপেক, OPEC, ওপেক। হুম। ওপেক যেমন অর্গানাইজেশন অফ পেট্রোকেমিক্যাল, এইসব একটা নাম আছে এটা। তাহলে পেট্রোলিয়াম থেকে পেট্রোকেমিক্যালে চলে আসছে, তাই তো?
তাহলে যেসব সংস্থার নামের মধ্যে পেট্রোলিয়াম, অ্যাটমিক আর ইন্ডাস্ট্রিয়াল থাকবে তাদের সদর দপ্তর কোথায় হবে? ভিয়েনাতে। ঠিক আছে? কি দেখো, এতক্ষণ কি বললাম আমি? ইন্টারন্যাশনাল প্রথমে আর লাস্টে অর্গানাইজেশন যদি থাকে তার সদর দপ্তর কোথায় হবে? জেনেভাতে। জেনেভাতে। এবার তুমি লন্ডনে লেখা রাখো একটা একটা মাত্র অর্গানাইজেশন যার ইন্টারন্যাশনাল আরম্ভ কিন্তু অর্গানাইজেশন শেষ হওয়ার পরেও তার সদর দপ্তর বা হেডকোয়ার্টার জেনেভাতে হয় না। একটা মাত্র আছে, সেটা দেওয়া হচ্ছে লন্ডন। লিখে রাখো, লন্ডনে কাদের হেডকোয়ার্টার? ঠিক আছে? ইন্টারন্যাশনাল লিখে রাখো, ইন্টারন্যাশনাল ঠিক আছে, ইন্টারন্যাশনাল মেরিন টাইম, মেরিন, মেরিন ময়কার রসিদ নতুন না টয়াকার হচ্ছে ম একসঙ্গে মেরিন টাইম। মেরিন মানে সামুদ্রিক আর কি, বুঝতে পারছো তো? অর্গানাইজেশন। দেখো এখানে দেখো, ইন্টারন্যাশনাল আরম্ভ, অর্গানাইজেশন শেষ, অর্থাৎ কি আন্তর্জাতিক আরম্ভ আর সংস্থাতে শেষ হওয়ার পরেও এর হেডকোয়ার্টার কোথায় হচ্ছে? লন্ডন। লন্ডনে। এই একটি মাত্র ব্যতিক্রম, এটি মনে রাখবে। ঠিক আছে? এটি শুধু ব্যতিক্রম, এটি ইন্টারন্যাশনাল আরম্ভ আর অর্গানাইজেশন শেষ হওয়ার পরেও এর সদর দপ্তর হচ্ছে কোথায়? লন্ডনে। একদম কেয়ারফুল থাকবে। লন্ডনে কতগুলো আছে লেখে রাখো যেগুলো পরীক্ষায় পড়ে। যদি কমনওয়েলথ লেখা থাকে কোনো সংস্থার নামে, কমনওয়েলথ, কমনওয়েলথ লেখা থাকে তার সদর দপ্তর কোথায় হবে? লন্ডনে। কমনওয়েলথ, কমনওয়েলথ। ঠিক আছে? অ্যামনেস্টি, অ্যামনেস্টি, এটা হচ্ছে একটা সংস্থা আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। এটা ভালো করে দেখবে, প্রথমে অ্যামনেস্টি, তারপরে ইন্টারন্যাশনাল, তারপরে অর্গানাইজেশন, প্রথমে কিন্তু ইন্টারন্যাশনাল নেই। বুঝলে কি বললাম? প্রথমে প্রথমে হচ্ছে ইন্টারন্যাশনাল, কারণ কি বললাম? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে বিশ্ব মানবতা এই টাইপের কিছু একটা ব্যাপার হচ্ছে, তাহলে তার সদর দপ্তর কোথায় আছে? সব এগুলো লন্ডনে। আর কমনওয়েলথ নামে যদি কিছু লেখা থাকে কোথায় থাকবে তার সদর দপ্তর? লন্ডনে। কমনওয়েলথের হেড করে লন্ডনে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এখানে তোর মানে অ্যামনেস্টি প্রথমে আছে, ইন্টারন্যাশনাল প্রথমে নেই, তাই এটা কোথায়? লন্ডনে। এরপর লেখো নিউ ইয়র্কে কাদের কাদের হেডকোয়ার্টার হবে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে মেন যেটা সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন বলা হয় না, এখানে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, যেটা সবচেয়ে হেড। ইউএনও বা ইউনাইটেড লেখে রাখবে নেশন অর্গানাইজেশন, আর বাংলাতে কি বলছে? আন্তর্জাতিক, সরি সরি, সম্মিলিত জাতিপুঞ্জ। বাংলায় বলা হচ্ছে আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জ, ইংরেজিতে বলা হচ্ছে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? সব নিউ ইয়র্কে। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। ক্লিয়ার? নিউ ইয়র্কে আর কি পাওয়া যায় লেখো? নিউ ইয়র্কে কি পাওয়া যায়? চিলড্রেন। কোনটা বলো তো? অ্যামনেস্টি লন্ডনেরটা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, নিউ ইয়র্কের হচ্ছে যেটা সম্মিলিত জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, যেটা ইংরেজিতে বলা হয় ইউএনও বা কি বলে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। হুম।
বুঝতে পারলে? পূজা বুঝতে পারলে? ঠিক আছে, এবার এই ইউএনও কি করে, সবাইকে ফান্ড দেয়। কি করে? ফান্ড দেয়। ফান্ড মানে বিভিন্ন খাতে টাকা দেয়। অর্থাৎ যেসব অর্গানাইজেশনে ফান্ড থাকে তার হেডকোয়ার্টার কোথায় হবে? নিউ ইয়র্ক হবে। যেমন লেখা রাখো চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, যেটা আছে চিলড্রেন এমার্জেন্সি, কমা লেখা রাখো, চিলড্রেন এমার্জেন্সি, কমা দাও, চিলড্রেন এমার্জেন্সি, কমা দিয়েছ। ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্লিয়ার হয়েছে? আবার কমা দিয়ে লেখো, এবং কমা দিয়ে লেখো পপুলেশন কন্ট্রোল। যে যেটা বুঝতে পারবে না আমাকে ফোন করে পরে জিজ্ঞাসা করে নেবে, নাহলে পরে রেকর্ডটা দেখে নেবে। কন্ট্রোল, এসব হেডকোয়ার্টার কোথায় হবে? সব জায়গায়, সবগুলো নিউ ইয়র্কে। এই শর্ট ফর্মগুলো লিখে রাখো, এগুলো ফুল ফর্মগুলো তোরা নিজেরা বার করেই লিখবে। দেখো ইউএনও, সব নিউ ইয়র্কের হেডকোয়ার্টার সবগুলোর ইউএনও। হয়েছে? কমা দাও ইউনিসেফ, ইউএনআইসিইএফ, ইউনিসেফ সব বড় হাতের, ইউএনআইসিইএফ। হয়েছে? তারপর লেখো ইউএনডিপি, ইউএনডিপি, ইউএনডিপি। এগুলো সব হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্কে। কি কি বললাম? ইউএনও, ইউএনডিপি, ইউনিসেফ, নাম শুনেছো নিশ্চয়ই, ইউনিসেফ, ইউনাইটেড নেশন, কি বলে, ইন্টারন্যাশনাল চিলড্রেন, এরকম একটা কিছু একটা ফান্ড আছে, সেটা হচ্ছে কোথায়? যে চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ওই চিলড্রেন এমার্জেন্সি লেখালাম না নিউ ইয়র্কে, চিলড্রেন এমার্জেন্সি লেখালাম না এমাত্র, এগুলো হচ্ছে ওইখানে আছে। এরপর লেখা লেখো রোম। রোমে কার মানে তোমার হচ্ছে রয়কার রোম। রোম কার রাজধানী? বলো কেউ, কেউ জানো? রোম হচ্ছে কার রাজধানী? ইটালির রাজধানী রোম। ঠিক আছে? তাহলে রোমে কার সদর দপ্তর হবে? ফুড। রোমে কার সদর দপ্তর? ফুড, লেখা দেখো ফুড। ফুড ওয়ার্ডটা যেখানে থাকবে তার সদর দপ্তর কোথায় হবে? রোম। কোন ওয়ার্ডটা? ফুড। তাহলে যদি বলি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার কোথায়? তাহলে লেখা রাখো ওয়ার্ল্ড ফুড ফুড প্রোগ্রাম, WFP। শর্ট ফর্মে বলা হচ্ছে WFP, আর বড়তে হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এর হেডকোয়ার্টার কোথায়? রোম। হয়েছে? হয়ে গেছে তো? তাহলে রোম কার রাজধানী বললাম? ইটালি। আর একটা লেখে রাখো প্যারিস। প্যারিস, প্যারিস কার রাজধানী গো? ফ্রান্সের। ভুলে যাচ্ছ? প্যারিসে কাদের হবে দেখো, লেখা রাখো এডুকেশন, এডুকেশন। প্যারিস হচ্ছে তোমার এডুকেশন। হয়েছে? কমা দিয়ে লেখো ইকোনমি, এডুকেশন, কমা দিয়ে লেখো ইকোনমি। হয়েছে?
অর্থাৎ এডুকেশন এবং ইকোনমি যেসব সংস্থার নামে থাকবে তার সদর দপ্তর কোথায় হবে আর হেডকোয়ার্টার কোথায় হবে? প্যারিসে। যেমন নাম শুনে থাকবে ইউনেস্কো, লিখে দেখো সব বড় হাতের ইউনেস্কো, ইউএসসিও, ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনেস্কো। ইউনেস্কো, ঠিক আছে, লেখা আছে ইউনেস্কো। আচ্ছা, তো পরে বলবে আর আমি এগুলো দেখে নেবে। আরেকটা হচ্ছে ওইসিডি, ইসিডি। তাহলে ইউনেস্কো আর ওই ওইসিডি এর হেডকোয়ার্টার কোথায়? প্যারিসে। অর্থাৎ প্যারিসে কাদের হেডকোয়ার্টার গুলো কাদের হয় প্যারিসে? যাদের যেসব সংস্থার নামে এডুকেশন আর ইকোনমি দুটো যোগ থাকে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আজকে এত তো থাক, আমি সব পাঠিয়ে দেবো। যা যা প্রবলেম হচ্ছে বলবে। মানে 24 ঘন্টার মধ্যে ক্লাসটা রেকর্ডিং পেয়ে যাবে। ঠিক আছে, চলো, আবার পরের দিন হবে কথা।